ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প রিসেন্ট যে নির্দেশটা জারি করেছে তাতে ইন্ডিয়ার উপর 25% ট্যারিফ চার্জ করা হয়েছে এবং এর ফলে যারা বড় বড় স্পেশালিস্ট তারা বলছে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে মার্কেটে এবং আগামী সোমবার থেকেই একটা লং টার্মের জন্য কিন্তু আমরা মার্কেটে বেশ কিছু নেগেটিভিটি দেখতে পারবো। এখানে আজকের ভিডিওর মধ্যে আমরা একদিকে বলবো এই 25% ট্যারিফ চার্জ করার ফলে ইন্ডিয়ার কোন কোন সেক্টরে ইম্প্যাক্ট পড়ছে, আমরা দেখব কোন কোন স্টকের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ছে সেই পার্টিকুলার সেক্টরে, কারণ সব স্টকে নয়, বেশ কিছু স্টক যেগুলো ও দেশে রয়েছে বা যে স্টকগুলো ও দেশে রপ্তানি করছে সেই সব স্টকগুলোর ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়তে চলেছে। আর একটা বিষয় কথা বলার রয়েছে, সেটা হচ্ছে এইগুলো ছাড়াও বেশ কিছু পজিটিভ ব্যাপারে রয়েছে। মানে বলে না যে প্রত্যেকটা জিনিসের একটা করে পজিটিভ সাইড এবং একটা করে নেগেটিভ সাইড থাকে, তো এক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে। নেগেটিভ সাইড তোমরা দেখতে পাচ্ছি হিউজভাবে। মানে আমি যদি একটুখানি ডেটাটাকে দেখানোর চেষ্টা করি, বিগত 2024-25 সাল মানে গত বছরের ডেটা, সেখানেও দেখবো একটা বিশাল সংখ্যা, মানে বিলিয়ন ডলারের উপরে আমাদের কিন্তু আমদানি রপ্তানি চলে। মানে বলা বাহুল্য আমরা রপ্তানি বেশি করি আমদানির থেকে। মানে এখানে এমন ব্যাপার দাঁড়াচ্ছে, যদি রপ্তানিটা বন্ধ হয়ে যায়, কমে যায়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কিন্তু ভারত হবে আমেরিকা থেকেও, এটা একেবারে নিশ্চিত। মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে ইন্ডিয়ান ইকোনমিটা অনেকটা পর্যদস্ত হতে পারে, এই ব্যাপারটা কিছুটা হলে সঠিক, তবে হ্যাঁ এটাও ঘটনা। তার মানে একেবারে নিরাশ হওয়ার অবস্থা নয়, বেশ কিছু পজিটিভ খবর এরপরে দেব। বেশ কিছু পয়েন্টের দিকে তাকিয়ে কিন্তু এই ট্যারিফটা চার্জ করা হয়েছে, শুধু শুধু হঠাৎ করে না। যেরকম ঘটনা দেখা গেছে রাশিয়ার সঙ্গে বেশি মাপের ভারতের বন্ধুত্ব, ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে কিন্তু ক্রুড অয়েল কিনে চলেছে এইগুলো, এবং তৃতীয়ত অস্ত্র কিনছে, এই ব্যাপারগুলো। এবং ব্রিক্সের সঙ্গে যোগাযোগ রাখাটা, ব্রিক্স মানে আমরা জানি আন্তর্জাতিক ক্ষেত্রে কতগুলো দেশ যেগুলো কিনা কাছাকাছি এসে নিজেদের মধ্যে ব্যবসা করছে। যেরকম ব্রাজিলের কথা যদি বলি বা রাশিয়ার কথা যদি বলি, চায়নার কথা বলি, এরা সকলে মিলে একটা কিন্তু, বা সাউথ আফ্রিকার কথা বলছি, এরা সবাই মিলে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে এবং এই গোষ্ঠীর মধ্যে ট্রানজাকশন, এটা আমেরিকার কাছে কিন্তু একটা আতঙ্কের ব্যাপার ন্যাচারালি যেটা হয়ে থাকে। তা আলটিমেটলি সে কারণের জন্য কিন্তু এই ধরনের ট্যারিফটা চার্জ করা হলো, শাস্তিমূলক হিসেবে বলা হলো, এবং বলা হলো আগস্ট মাসের প্রথম থেকে চালু হবে। সেটা তার পরবর্তীকালে একটা ডিসিশন নেওয়া হলো যে ঠিক আছে আমরা শেষ পর্যন্ত দেখে নেবো, কিন্তু এটা বিরাট মাপের ধাক্কা হতে চলেছে। এটা যদি আমি দেখি ডেটাটাকে, আমরা কিনছি মানে ওদের কাছ থেকে নিচ্ছি 3.79 লাখ ক্রোড়স, 3.79 লক্ষ কোটি টাকার কিন্তু আমরা জিনিস কিনছি আমেরিকা থেকে। আমরা বিক্রি করছি কত, সেটা হচ্ছে 7.20, 7.20 লক্ষ কোটি টাকা কিন্তু আমরা এক্সপোর্ট করছি। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি কতটা আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা ওদের কাছ থেকে যেগুলো কিনছি, যেরকম প্রথম সবচেয়ে বড় হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রুড অয়েল। 54,978 কোটি টাকার কিন্তু আমরা ক্রুড অয়েল কিনছি। এলএনজি গ্যাস, সেটাও প্রচুর পরিমাণে কিনছি, 20,775 কোটি টাকার কিন্তু এলএনজি আমরা কিনছি ওদের কাছ থেকে। এছাড়া রয়েছে ডায়মন্ড আমরা নিচ্ছি, যাকে আমি বলবো রাফ ডায়মন্ড। তাছাড়া বলবো র গোল্ড কিনছি ওদের কাছ থেকে, সেখানেও প্রায় 20,700 কোটি টাকার। কুকিং যে সমস্ত কোলগুলো, সেগুলো কিনছি 15,700 কোটি টাকার। এইগুলো প্রচুর। এবং যদি দেখি তার আগের বছরের তুলনায় ক্রুড অয়েল কিন্তু প্রায় 30% বেশি কিন্তু আমেরিকা থেকে আমরা কিনেছি 2024 সালে। বেশ, এবার আসা যাক আমরা কি কি দেই যেগুলোতে ইম্প্যাক্ট পড়বে লুকিয়ে রয়েছে। যেটা প্রথম যেটা আমরা দিই সেটা হচ্ছে কি ইলেকট্রনিক গুডস। প্রচুর পরিমাণে স্মার্টফোন আমাদের বিক্রি, মানে আমরা এক্সপোর্ট করেছি গত বছরের তুলনায় 90%। মানে যদি 100টা আমরা 23-24 সালে দিয়ে থাকি বিক্রি করি, 190টা মোটামুটি আমার দাঁড়াচ্ছে কিন্তু এবছরে বিক্রি করেছি লাস্ট পারে। মানে 90% মানে হচ্ছে একটা বিরাট সংখ্যা আমরা বিক্রি করেছি। 88,290 কোটি টাকার কিন্তু স্মার্টফোন আমরা ওদের দেশে বিক্রি করেছি আমেরিকাতে। ডায়মন্ড প্রায় 40,485 কোটি টাকা কিন্তু আমরা ওদের দেশে বিক্রি করেছি। পেট্রোলিয়াম প্রোডাক্ট, সেটাও কিন্তু আমরা 26,000 কোটি টাকার বেশি কিন্তু ওদের দেশে বিক্রি করছি। এছাড়া আনক্যাটাগরাইজ যে মেডিকেল, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে, মানে 33,390 কোটি টাকার কিন্তু আমরা সেল করছি, বিক্রি করছি, এক্সপোর্ট করছি বলতে পারো। অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সেটাও প্রায় 15,030 কোটি টাকার কিন্তু আমরা বিক্রি করছি ওদের দেশে। এছাড়া শ্রিম্প মানে চিংড়ি, সেও প্রচুর পরিমাণে 15,030 কোটি টাকার কিন্তু চিংড়ি মাছ ওদের দেশে সাপ্লাই করছি। মানে এইগুলো হচ্ছে পরিমাণ বিরাট। মানে এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধাক্কা লাগবে। আরও এছাড়া সোলার প্যানেল, সোলার রিলেটেড যে প্রোডাক্ট, সেগুলো আমরা কিন্তু প্রচুর ওদের দেশে বিক্রি করছি। এবারে আসছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোন কোন সেক্টরগুলো এফেক্ট হতে পারে।
প্রথম যে সেক্টরটার কথা বলি সেটা কোন টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা একটা সময় তো প্রচুর পরিমাণ টেক্সটাইল আমেরিকাকে দিতাম, সাপ্লাই করতাম। বাংলাদেশের মাঝখানে ডিসিশনের জন্য সেই জায়গাটাও কিন্তু আমরা নিয়ে নিলাম। এবারে আমেরিকা টোটালি বলছে আমরা নেব না। যদি এরকম বলে, নেব না বলে 100 টাকার যে মালটা আমাদের দেশ থেকে ওদের দেশে গেল, যে প্রোডাক্টটা 125 টাকা স্ট্যাম্প মেরে যখন ওদের দেশে বিক্রি হবে, তখন 125 টাকা কেনার মতো লোকের সংখ্যা কমে যাবে, কেন এত দাম দিয়ে কেউ কিনবে না। ফলে ওরা অন্য জায়গা থেকে কিনবে, তাও ভালো, কিন্তু 125 টাকাতে 100 টাকার মাল কিনবে না। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ফুটওয়্যার। ফুটওয়্যারও কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফুটওয়্যার সেক্টরটা কিন্তু অনেকটা আমেরিকার মুখাপেক্ষী হয়ে রয়ে গেছে। মানে এই সেক্টরের কি বলবো, মানে এটা একটা বড় ধাক্কা হবে ফুটওয়্যার সেক্টরের মধ্যে। সেইগুলো যদি এই মুহূর্তে ব্যাপারটাকে ঠিক না করা হয়, এখনো পর্যন্ত কিন্তু আলোচনা স্তরে চলছে একটা যদি এটাকে কমানো যায় কিনা, একটা দর কষাকষির জায়গা চলছে। এবার হচ্ছে ফার্নিচার, প্রচুর পরিমাণে ফার্নিচার ওদের দেশে যায়, সেগুলো ক্ষেত্রে ধাক্কা হবে। 4 নাম্বার বলবো ফার্মা সেক্টর। ফার্মা সেক্টরে প্রচুর ডক্টর রেড্ডি বা আদার যেগুলো পরে বলছি সেই স্টকগুলো, সেগুলো কিন্তু ওরা প্রচুরভাবে সেক্টরটা ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা জুয়েলারি সেক্টরটাও কিন্তু একটা ধাক্কা খাবে, কারণ জুয়েলারিতে প্রচুর প্রোডাক্ট এদের দেশ থেকে ওদের দেশে যায়, এবং আমাদের দেশের যেসব প্রোডাক্টগুলো জুয়েলারি প্রোডাক্ট, ডায়মন্ড ডিজাইনিং, প্ল্যাটিনাম ডিজাইনিং, বিভিন্ন রকম অর্নামেন্টসগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হবে এতটা দাম বেড়ে যাওয়ার জন্য। এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট। পেট্রোলিয়াম বেশ কিছু প্রোডাক্ট কিন্তু আমরা ওদের দেশে বিক্রি করি, সেগুলো কিন্তু পুরো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় রয়েছে। এবার আসবো কি কোন কোন স্টকের ক্ষেত্রে ইম্প্যাক্টটা পড়বে, কেন পড়বে। প্রথম টেক্সটাইল সেক্টরে যাব, বিরাটভাবে ধাক্কা লাগাতে পারে ওয়েলস্পুন। ওয়েলস্পুনকে কেন বলছি, ওদের দেশে আমেরিকাতে এরা কিন্তু একটা বিরাট মার্কেট করে রেখেছে, এবং মার্কেটে একটা বড় অংশ ওয়েলস্পুনের বলতে পারো 60% বেশি, কিন্তু আরও বেশি হবে, কারণ শুধু আমেরিকায় কনসেন্ট্রেট 60%-এর ওপর। তো সেইটা যদি ইম্প্যাক্ট পড়ে, তার ফলে কিন্তু আমরা দেখবো ওয়েলস্পুনের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট পড়বে। সেকেন্ড ওয়ান যদি বলি কেপিআর মিলস, এরাও কিন্তু একটা বড় অংশ আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে। থার্ড ওয়ান হচ্ছে গোকুল দাস। গোকুল দাসেরও একটা বড় অংশ কিন্তু ওদের দেশে করে, ফলে টেক্সটাইলের জায়গাটা কিন্তু ধাক্কা খাবে। টেক্সটাইলের মধ্যে ইন্ডো কাউন্ট আরেকটা কোম্পানি, এই কোম্পানিরও কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে, কারণ আমেরিকাতে প্রচুর এক্সপোর্ট করে, ম্যাক্সিমামটা এক্সপোর্ট হয় কিন্তু। আইটি সেক্টরের কথা এবারে বলবো, আইটি সেক্টরও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। আইটি সেক্টরে কেন ইম্প্যাক্ট পড়বে, প্রথমত হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের যে ফেথ সেটা কমে যাচ্ছে, অ্যাজিটেশন তৈরি হচ্ছে। তৃতীয়ত ওদের দেশে আগামী দিনে একটা ইনফ্লেশন আসার সম্ভাবনা রয়েছে, তার একটা ইম্প্যাক্ট রয়েছে। H1B ভিসাতে ইন্ডিয়ানদের আসতে দিচ্ছে না ইউএসএতে, সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, কারণ অনেক বেশি এমপ্লয় কস্ট খরচ হবে ওদেরকে, এবং তার ফলে কোম্পানির প্রফিটেবিলিটির একটা ধাক্কা লাগবে। এইসব কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে টিসিএস কোম্পানি, HCL টেকনোলজি, ইনফোসিস কোম্পানি, এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা টেক মাহিন্দ্রা, এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো একটা বড় মাপের ধাক্কা আসতে পারে। ফার্মা সেক্টরও কিন্তু এখানে একটা বড় ধাক্কা লাগবে। আমি একটু আগে যেটা বলছিলাম, ফার্মা সেক্টর কিন্তু পুরোপুরি ইউএস এর উপর দাঁড়িয়ে, মানে ইউএসএ বিজনেস চলছে বলে ফার্মা সেক্টর দাঁড়িয়ে রয়েছে। মানে ইউএস FDA ওদের যে অ্যাক্রিডেশন বলে, ওদের দেশে ঢুকতে গেলে ফার্মা সেক্টরকে বা স্টকগুলোকে, পার্টিকুলার প্রোডাক্টগুলোকে প্রত্যেকটা লাইসেন্স পেতে হয় ইউএস থেকে, এবং সেই লাইসেন্স পাওয়ার পরে তারা বিশাল মাপের কিন্তু ব্যবসা করছে ওদের দেশে, এবং সেখান থেকে কোটি কোটি টাকার কিন্তু আমাদের কাছে রপ্তানি ওরা করছে, এবং সেখান থেকে ভালো একটা মুদ্রা আসছে। যেমন ডক্টর রেড্ডির কথা যদি বলি, সিপ্লা কথা বলি, সান ফার্মাসিউটিক্যালের কথা বলবো, লুপিনের কথা বলবো, এরা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। নেক্সট আমি বলবো সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টরও কিন্তু একটা অংশ দেখা গেছে যারা কিন্তু ওদের মুখাপেক্ষী। অটো বলতে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো এবং পার্টসগুলো রয়েছে, যেরকম বালকৃষ্ণ, এদের যে একটা ভারত ফোর্জ, এরাও ইঞ্জিনিয়ারিং পার্টসগুলো দেয়, সাপ্লাই করে আমেরিকাতে। তাদের ক্ষেত্রে টায়ার তৈরি করার কোম্পানি যেরকম সিয়েট অথবা বস কোম্পানিটা হচ্ছে কি, বস কোম্পানি কাজগুলো করে সেটা হচ্ছে ইলেকট্রনিক প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট তৈরি করছে, এগুলো ওদের দেশে কিন্তু আঘাত। এছাড়াও থাকবে মাদারসন সুমি, যারা যে প্রোডাক্টগুলো দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে বিদেশে প্রচুর ওদের সাপ্লাই করে, এবং সুন্দরম ফাস্টনার, এই কোম্পানিটাও কিন্তু ওদের দেশে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সাপ্লাই এক্সপোর্ট করে থাকে, সেগুলো কিন্তু ধাক্কা খাবে। কেমিক্যাল সেক্টর আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টরের মধ্যেও কিন্তু বেশ কিছু ধাক্কা, কারণ আমি যে কোম্পানিটার কথা বলছি সেটার নাম হচ্ছে দীপক নাইট্রেট। দীপক নাইট্রেটের কিন্তু একটা বড় অংশ রেভিনিউ আসছে ইউএসএতে এক্সপোর্ট করে। তো ওদের স্পেশালিটি কেমিক্যালস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি ওদের ওপর ডিপেন্ডেন্ট, ফলে প্রথম ধাক্কা রয়েছে দীপক নাইট্রেট।
আরতি ইন্ডাস্ট্রিয়াল একটা রয়েছে, দীপক নাইট্রেট রয়েছে, এসআরএফ রয়েছে। এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখব, নবীন ফ্লুরাইন রয়েছে, এদের মধ্যে কিন্তু আমরা দেখব একটা রীতিমতো ধাক্কা আসবে। ফলে কেমিক্যাল সেক্টর এমনি খারাপ হয়ে চলছে বছরের বছর ধরে, এখন সেটা আরও খারাপ অবস্থায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট রয়েছে, তাছাড়া অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর রয়েছে, অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরও একটা ধাক্কা লাগবে। আর যেটা আমি বলবো, যেরকম প্রথম যদি আমি ইঞ্জিনিয়ারিং এর জায়গা দেখি, ইঞ্জিনিয়ারিং এর যেখানে লার্সেন অ্যান্ড টুব্রোর একটা জায়গা দেখতে পাচ্ছি, বিএইচইএল রয়েছে, এছাড়া কে রয়েছে, তাছাড়া হচ্ছে হ্যাভেলস রয়েছে, এরাও কনজিউমার প্রোডাক্ট প্রচুর বিদেশ সাপ্লাই করছে। এছাড়া যেটা রয়েছে, চাল রপ্তানি করছে যে কোম্পানিগুলো, যেরকম এলটি ফুডস, এটাও কিন্তু রয়েছে, কেআরবিএল, এরা বিদেশে বিশেষ করে আমেরিকাতে কিন্তু প্রচুর বাসমতি রাইস কিন্তু এরা বিক্রি করছে, সেইগুলো সব কিন্তু একটা বড় ধাক্কা লাগার সম্ভাবনা। এবার আসবো শেষ পার্টের দিকে। এতগুলো নেগেটিভিটি, এত ধাক্কার কথা তো শুনলাম, এতগুলো পজিটিভ, এবার আসছে একটু পজিটিভ ব্যাপারের দিকে। যে ইন্ডিয়া যখনই দেখতে পাচ্ছে আমেরিকার সঙ্গে সংযোগ ব্যবস্থাটা ভালো থাকছে না, তখন ওরা কি করছে, ইউরোপিয়ান আদার কান্ট্রি, তাছাড়া ব্রাজিল এবং ব্রিক্স কান্ট্রি যারা রয়েছে, রাশিয়া এবং আদার, এদের সঙ্গে কিন্তু হাত মেলানো শুরু করে দিয়েছে। এবং প্রচুর পরিমাণে যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম আমেরিকা যে ক্ষতিগ্রস্ত হতে চলেছে, ইন্ডিয়াকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলছে ইন্ডিয়ান ইকোনমিটা ধ্বংসের মুখে চলে যাবে, ডেড ইকোনমি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু অত সাংঘাতিক হবে না। কেন হবে না, তার কারণ যেটা বলবো আমরা, ইন্ডিয়ার কিছু স্ট্র্যাটেজিক মুভমেন্ট, এগুলো কিন্তু নজর রাখতে হবে। স্ট্র্যাটেজিক মুভমেন্টের মধ্যে ইউরোপিয়ান আদার কান্ট্রিগুলোর সঙ্গে ওরা যোগাযোগ রাখছে এবং ওদের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করছে। এছাড়া ব্রিক্স যে কান্ট্রিগুলো রয়ে গেছে, যেরকম আমরা ব্রাজিলের কথা বলবো, সাউথ আফ্রিকার কথা বলবো, ইন্দোনেশিয়ার কথা বলবো, এছাড়া বলবো আদার যে কান্ট্রিগুলো রয়েছে, আর্মেনিয়া কথা বলবো, এদের সঙ্গে কিন্তু একটা টাই আপ শুরু করে দিয়েছে, যেমন ক্রুড অয়েলের ব্যাপারে বেশ কিছু ক্ষেত্রে সুবিধা করছে। এছাড়া আদার যে প্রোডাক্টগুলো, ডায়মন্ড প্রোডাক্ট যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে, ফুটওয়্যারের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আনছে। মানে আলটিমেটলি কিছুটা হলেও, হয়তো সোমবার থেকে অনেকটা কিছুটা পতন হলেও বেশ কিছু জায়গায় কিন্তু ওপেনিংও তৈরি হবে, ফলে অতটা লস ইন্ডিয়ার ক্ষেত্রে হবে না। এখন সকলে তাকিয়ে রয়েছে আগামী 2-3 দিনের দিকে, যেখানে একটা কনসিডারেশনের জায়গা, একটা দর কষাকষির জায়গা চলছে আমেরিকার সঙ্গে। যদি ওটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে পর আমরা পজিটিভ কিছু খবর শুনবো। আর যদি এখানে দেখতে পারি যে সেটা হলো না, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু লং টার্মে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। আজকের মতো।